বাংলার ভোট এক্সপ্রেসে সিপিআইএম প্রার্থী বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী গার্গী চ্যাটার্জি এক্সপ্রেস বাংলার মুখোমুখি হয়ে আসন্ন বিধানসভার নির্বাচনে বামফ্রন্ট কোন কোন কাজগুলিকে বাস্তবায়িত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তা তিনি তুলে ধরছেন নোয়াপাড়াবাসীর কাছে। গ্রীষ্মের দাবদাহে নির্বাচনী দামামা উত্তাপ বেড়েই চলেছে। তার মধ্যেই গার্গী চ্যাটার্জি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী নোয়াপাড়ার কেন্দ্রের। এবার আমরা নোয়াপাড়া কেন্দ্রের পরিস্থিতিটা একটু গার্গী চ্যাটার্জির থেকে শুনে নেব। গার্গী, বলো যে তুমি কি চাইছো, কি প্রতিশ্রুতি দিচ্ছ যে নোয়াপাড়াবাসী তোমাকে ভোট দেবে? আমরা প্রথম যে প্রতিশ্রুতিটা যেটা পূরণ করবই, কারণ আমি একজন ট্রেড ইউনিয়ন সংগঠনের কর্মী। সবচেয়ে বেশি ব্যথা আমার যেটা নোয়াপাড়ার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জায়গাটা। আর ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম প্রাণকেন্দ্র ছিল নোয়াপাড়া। আমার স্বপ্ন, ছোটোবেলার স্বপ্ন, যখন আমি স্কুটারে করে বেঙ্গল এনামেল কারখানার সামনে দিয়েও যেতাম, তখন আমার এটাই স্বপ্ন ছিল যে আমাদের নোয়াপাড়া আবার শিল্পাঞ্চল হবে, আবার কারখানাতে মেশিনের আওয়াজে নোয়াপাড়ায় মুখরিত হবে। আমার প্রতিশ্রুতি হচ্ছে, যদি আমাকে এখানকার মানুষ বিধায়ক হিসেবে নির্বাচিত করে, তাহলে বন্ধ হয়ে যাওয়া যে কারখানার জমি পড়ে রয়েছে সেখানে কারখানা হবে। বন্ধ হয়ে যাওয়া অন্নপূর্ণা কটন মিল আমি খোলবার জন্য লড়াই করব। গৌরীশঙ্কর জুট মিলের শ্রমিকদের যে সমস্যা, তার জন্য আমার লড়াই সবসময় করি, আরও বেশি করে করব। এই যে দুটো ডিফেন্স ফ্যাক্টরি কেন্দ্রের সরকার বেসরকারিকরণ করবার চক্রান্ত করছে, যেখানে প্রায় 3,500 শূন্য পদ রয়েছে, এই ডিফেন্স ফ্যাক্টরি বাঁচানোর যে লড়াই, সেই লড়াইতে সবসময় থেকেছি, আরও বেশি করে থাকব। শূন্য পদে যাতে লোক নিয়োগ হয়, তার জন্য আমার লড়াই থাকবে। সবসময় আপনি শ্রমিক শ্রেণীর সঙ্গেই দেখি আপনি ঘুরে বেড়ান, শ্রমিক শ্রেণীর স্বার্থে আপনি লড়েন। শ্রমিকরা যেখানে বিপদে পড়ে, যে কারখানা বন্ধ হয়ে যায়, সেখানে আপনি ঝাঁপিয়ে পড়েন। অথচ সারা ভারতবর্ষেই শ্রমবিধি আইন চালু হয়ে গেছে, যেটা অবশ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এখানে সেই 4টে শ্রমকোড চালু করতে দেবে না। কিভাবে দেবে? মুখ্যমন্ত্রী বলেছিলেন ওয়াকআপ এখানে চালু করতে দেবে না, যে ওয়াকআপ বিধি, ওয়াকআপ চালু হয়ে গেছে। লেবার কোডের বিরুদ্ধে 2020 সাল থেকে আমরা লড়াই করছি। শুধু আমরা লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন লড়াই করছি আমি এমন দাবি করব না, তৃণমূল ছাড়া সব কটা ট্রেড ইউনিয়ন লড়াই করছে এই লেবার কোডের বিরুদ্ধে। আসলে মোদি সাহেবরা আইন করে আমার অধিকার কেড়ে নেয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘট করলে পারে একদিনের আয় কেড়ে নেয়, কান কেটে দেয়, দুজনে একই। ফলে পশ্চিমবাংলায় এই লেবার কোড উনি বলছেন লাগু হবে না, লেবার কোড লাগু অবশ্যই হবে। এই মুখ্যমন্ত্রী ওটা লাগু করার চেষ্টা করবেন, আমাদের জানা আছে। তাই এখানেও লেবার কোড বিরোধী যে আইন বিরোধী যে লড়াই, গতকাল 1 এপ্রিল গোটা দেশ জুড়ে আমরা প্রতিবাদ দিবস পালন করেছি। 9 জুলাই আমরা ধর্মঘট করেছি, আপনারা নিশ্চয়ই জানেন। আপনারা নিশ্চয়ই জানেন 12ই ফেব্রুয়ারির ধর্মঘটের কথা, 2024-এর 12ই ফেব্রুয়ারি আমরা আমাদের রাজ্যে যেহেতু পরীক্ষা ছিল, আমরা শিল্প ধর্মঘট করেছি। 2020 সালের 26শে ডিসেম্বর যখন শ্রমকোড নিয়ে আসলো বিধি, তখন আমরা লড়াই করেছি। এবং এই শ্রমকোড বিরোধী, শ্রমিকের ন্যূনতম মজুরি পাওয়ার অধিকার, শ্রমিকের সংগঠিত হওয়ার অধিকার, শ্রমিকের ধর্মঘট করবার অধিকার, শ্রমিকের সামাজিক সুরক্ষা পাওয়ার অধিকার, এই অধিকারকে আমরা আক্রান্ত হতে দেব না, কখনোই দেব না। এই লড়াই চলবে। মহিলা সুরক্ষা বিল কেন্দ্র নিয়ে আসতে চলেছে, অথচ ভোটের দামামা আমাদের 23 তারিখ 29 তারিখ ভোট, তার মধ্যেই মহিলা সংরক্ষণ বিল বোধহয় কিছুদিনের মধ্যেই সেই বিলটি পাশ করবে। দেখুন, মহিলাদের আসন সংরক্ষণের জন্য আমাদের দীর্ঘদিনের লড়াই। আর বিজেপি যারা কাঠুরা, উন্নাও, হাতরাসে ধর্ষণ করে মেয়েদের খুন করে, তারপর সেই ধর্ষকদের মালা নিয়ে আসে, তাদের কাছে মেয়েদের জন্য স্বাধীনতা, মেয়েদের ব্যাপারটা সোনার পাথর বাটি। এবারে সবচেয়ে মূল প্রতিদ্বন্দ্বী, চতুর্মুখী লড়াই, কিন্তু ত্রিমুখী লড়াই এবার হচ্ছে নোয়াপাড়া কেন্দ্রে। সবচেয়ে আপনি প্রতিপক্ষ কাকে দেখছেন এবং শক্তিশালী বলে আপনি মনে করছেন?
দেখুন, আমার মনে হয়েছে এখানে আমার বিপক্ষে যারা আছেন তারা সবাই তৃণমূল, ফলে একের বিরুদ্ধেই তো একের লড়াই হচ্ছে। আপনি কি মনে করেন যে বিজেপির যিনি প্রার্থী তিনি বিজেপির লোক? তিনিও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। তাহলে কোনো প্রতিপক্ষ নেই বলছেন? না না, কোনো প্রতিপক্ষ আছে বলে আমি মনে করি না। এবারে ভোটে যুবদের, যারা এবার প্রথম ভোট দেবে, এবং যুবক যুবতীদের আপনার ভোটের ময়দানে নেবে কি বার্তা দিচ্ছে? আমি ওদের বলবো যে বামফ্রন্ট হলদিয়া পেট্রোকেমিক্যালস করেছিল, বামফ্রন্ট বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্প করেছিল, বামফ্রন্টই হচ্ছে সল্টলেক সেক্টর 5 করেছিল। বামফ্রন্টই পারে শিল্প করতে, ওদের স্বপ্নকে বাস্তবায়িত করতে, চাকরির খাম দিতে। এবং 12 ক্লাস অবধি অবৈতনিক করেছিল বামফ্রন্ট, নতুন কলেজ তৈরি করেছিল, নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করেছিল, নতুন ইউনিভার্সিটি তৈরি করেছিল। আজকে প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট স্কুলে ভরে গেছে। আগেও তো ছিল, কিন্তু এই যে নতুন নতুন স্কুল তৈরি করা, প্রাইমারি স্কুলে ছেলে মেয়েদের পাঠানো, মাধ্যমিক স্কুলে আমরা তো পড়েছি বাংলা মিডিয়াম স্কুলে, তবে কি লেখাপড়া শিখিনি নাকি? কিন্তু এখন স্কুলগুলো ধ্বংস হয়ে গেছে। আমাদের নোয়াপাড়ার যদি স্কুল দেখেন, আমার তো প্রতিশ্রুতি এখানকার স্কুল কলেজগুলোর মান উন্নয়ন। তাই সেখানে দাঁড়িয়ে আমি নতুন ছেলে মেয়েদের বলবো যে তোমাদের সুরক্ষিত ভবিষ্যৎ, শান্তির নোয়াপাড়া, সম্প্রীতির নোয়াপাড়া যা আগে ছিল তা ফিরিয়ে আনতে কর্মসংস্থান, ছেলে মেয়ে উভয়েরই কর্মসংস্থানের প্রয়োজন। ফলে এর জন্য আমাদের বামফ্রন্টকে শক্তিশালী করা, সিপিআইএমের নেতৃত্বের প্রতিনিধিকে বিধানসভায় পাঠানো। আমরা 5 বছরে নোয়াপাড়ার কণ্ঠস্বর বিধানসভায় শুনতে পেয়েছি। আমরা 5 বছরে ব্যারাকপুর লোকসভা অঞ্চলের কণ্ঠস্বর লোকসভায় শুনতে পেয়েছি। লাস্ট 10 বছরে 2009 সালের পর থেকে আমাদের কণ্ঠস্বর লোকসভায় গেছে, আমাদের কণ্ঠস্বর বিধানসভায় গেছে। এখানকার মানুষের আওয়াজ, এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষাটা কখনো গেছে? আমাকে যদি ভোট দেয় আমি তাদের আওয়াজ হব, তাদের আশা আকাঙ্ক্ষা, তাদের স্বপ্ন পূরণ করবার জন্য আমি আমার সর্বস্ব দেওয়ার চেষ্টা করব। বারাকপুর শিল্পাঞ্চলে একটা মৃত্যুকে কেন্দ্র করে আলোড়ন পড়ে গেছিল 26 বছর আগে। বিকাশ বসুর মৃত্যু রহস্য আজও উদ্ঘাটন হয়নি। তা নিয়ে মঞ্জু বসু, তার সহধর্মিণী, বিগত বিধানসভার যিনি বিধায়িকা ছিলেন, তিনি আক্ষেপের সুরে বলেন, কেউ আজকে আসলো না নেতৃত্বরা। এটাকে কিভাবে দেখছেন? রাজনীতিতে এ ধরনের মানসিকতা কি থাকা দরকার? দেখুন, আমার জন্ম হচ্ছে গারুলিয়ায়, বাবুঘাট আমার বাড়ি। নোয়াপাড়া অঞ্চলেই আমার ছোটোবেলায় স্কুলে পড়া, এই অঞ্চলেই বড় হওয়া। বিকাশ বসু এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন। শুধু এই অঞ্চলে নয়, ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেস বলতে বিকাশবাবুকেই বোঝা হতো। তিনি খুন হয়েছিলেন, সেই খুনে অভিযুক্ত ছিল তখন, এই যে বললাম আমার লড়াইটা তৃণমূলের সাথে, তখন তৃণমূলের নেতা, এখন বিজেপি নেতা অর্জুন সিং। আজকে দেখে খারাপ লাগে, এটা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই কাজ ফুরলেই কাজই। আপনি দেখেছিলেন যে কিষাণজি ওকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিল, তার লাশটা ফেলতে উনি 2 মিনিট দ্বিধাবোধ করেননি। যে পার্থ চট্টোপাধ্যায়, আপনি তো বিশ্বাস করেন না যে এই যে এত দুর্নীতি চুরি হয় মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে, যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন ইডি সিবিআই ধরে নিয়ে যাচ্ছে, ও 4 বার মুখ্যমন্ত্রীকে ফোন করেছিল, ধরেনি। ওর কাজই হচ্ছে কাজ ফুরিয়ে গেছে ফেলে দেওয়া। মঞ্জু বসু এই যে তোলাবাজিতে 75-25, পিসি ভাইপোকে খুশি না করতে পারলে তৃণমূল কংগ্রেসে থাকা যায় না। মঞ্জু বসুকে আমি ছাত্র জীবন থেকে চিনি, রাজনীতিতে আমার মতপার্থক্য থাকতেই পারে। উনি তৃণমূল কংগ্রেস করতেন, আমি সিপিআইএম করি, আমি ছোটোবেলা থেকে সিপিআইএম করি। কিন্তু আমি কখনোই মনে করি না যে আজকের তৃণমূলের যে মানে চুরি আমাদের ভিত্তি আর ডাকাতি আমাদের ভবিষ্যৎ, আজকের যে তৃণমূল, উনি তার সাথে আনম্যাচ। ফলে ওনাকে তো অপমানিত হতেই হবে। আর কলেজে তোলাবাজটাকে নিয়ে এসে প্রার্থী করতে হবে, ঠিকই তো আছে। ফলে খারাপ লাগাটা আমি আপনার কাছে ব্যক্ত করলাম। নাস্তিকতায় বিশ্বাসী কমিউনিস্টরা, কিন্তু তারা ধর্মে নেমে পড়েছেন। দেখা যাচ্ছে যে মীনাক্ষী মারোয়ারি ধর্মীয় অনুষ্ঠানে মীনাক্ষী যাচ্ছে, কলতান যাচ্ছে, চৈতন্যদেবের মন্দিরে পুজো দিয়ে প্রচার করছে। নাস্তিকতায় বিশ্বাসী কমিউনিস্টরা কোথাও একটু সরে গেল?
দেখুন, আমি একটা জিনিস মনে করি যে আমি সব ধর্মের প্রতি আমার শ্রদ্ধা আছে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার মাকে শাঁখে ফু দিতে দেখতাম, আবার সন্ধেবেলা যখন স্কুল থেকে ফিরতাম আমার মা শাঁখ বাজাতেন, দূরে আজানের স্বর ভেসে আসতো, আমি গারুলিয়ার মেয়ে, আমার ভালো লাগতো। আমি এখনও পাড়ার পুজোতে যাই, আমি ঈদের অনুষ্ঠানে যাই, ছট পুজোয় থাকার চেষ্টা করি, রামনবমীতে অনেকগুলো জায়গায় যাই, কিন্তু এবছর রামনবমীকে কিছু কিছু জায়গায় বিজেপি তাদের ব্যক্তিগত সম্পত্তি করে ফেলার জন্য যায়নি। আমি নন বিলিভার হতেই পারি, কিন্তু সব ধর্মে আমার শ্রদ্ধা আছে। অনেক মানুষ একটা জায়গায় মিলছেন। রাত জেগে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাই চন্দননগরে, ইছাপুরে সরস্বতী ঠাকুর দেখতে যাই, এই পলতার দুর্গা ঠাকুর দেখতে যাই, আবার সবে বরাতেও যাই, আবার ঈদেও যাই, আবার ছট পুজোতেও যাই। এটাতে কোনো, আবার বড়দিনের কেক খেতে চার্চেও যাই, বন্ধুবান্ধবদের সাথে দেখা করি। এটাতে আমার কোনো, আমি মনে করি সমস্ত ধর্ম বর্ণ সবার দেশ ভারতবর্ষ, আর আমার সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে, সমস্ত ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা আছে, ফলে আমি সেখানে যেতেই পারি। এর মানে এই না আমি ধর্মাচরণ করলাম। আমার মা ধর্মাচরণ করে, আমি তাকে বলবো তুমি কাল থেকে পুজো করো না? আমার মা যখন আমাকে প্রসাদ দেয় আমি কি নিই না? আমার মা যখন রাত্রিবেলা আমাকে বাড়ি ফেরার সময় বলে যে কালকে পুজো আছে একটু ফুল কিনে নিয়ে আসবি, আমি নাস্তিক বলে আমি ফুল কিনবো না? আবার কোনো জায়গায় গেছি, আমি তো গুরুদুয়ারায় গেছিলাম, যাই তো গুরুদুয়ারায় যখন আমাকে বললো যে প্রণাম করতে, আমি কি শ্রদ্ধা জানাবো না সেখানে দাঁড়িয়ে গুরুদুয়ারায়? আমি কি গির্জায় গিয়ে, আমি কি মসজিদে গিয়ে শ্রদ্ধা জানাবো না? আমি কি মন্দিরে গিয়ে শ্রদ্ধা জানাবো না? তার সাথে আমার ধর্মাচরণ করার কোনো সম্পর্ক নেই। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই সম্প্রীতি। ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে, নমিনেশনও জমা হচ্ছে, এসআইআর নিয়ে এখনো কিছু প্রার্থীও আছে এবং মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কিভাবে দেখছেন আপনি? এইটা যদি বলেন যন্ত্রণার, এই দেশের জল, এই দেশের মাটি, এই দেশের হাওয়ায় জন্ম নিয়ে একটা বড় অংশের মানুষকে ভোট প্রক্রিয়া থেকে বার করে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এবং এই চক্রান্ত করছে বিজেপি, আর তার সাথে সঙ্গত করেছে তৃণমূল কংগ্রেস। ফলে অবশ্যই আমি এই বাদ পড়ে যাওয়া মানুষগুলোর সঙ্গে রয়েছি এবং তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আন্দোলনে রয়েছি, এবং আমি এই কথাটা খুব জোরের সাথে বলছি, যতক্ষণ না ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে ততক্ষণ ভোট প্রক্রিয়াটা বন্ধ রাখাই উচিত। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন আমার লাশের ওপর এসআইআর হবে। উনি তো মুখ্যমন্ত্রী, উনি তো প্রথমেই বলতে পারতেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী দেবো না, এই ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করব না। প্রথম তো দায়িত্ব ওকে নিতে হবে, বললেন না তো। এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী গার্গী চ্যাটার্জির সাথে। আমরা শুনে এলাম পরিস্থিতি, সামগ্রিক পরিস্থিতি। এক্সপ্রেস বাংলার পক্ষ থেকে গার্গী চ্যাটার্জিকে আমাদের শুভেচ্ছা রইল। বাংলার ভোট এক্সপ্রেস দেখার জন্য চোখ রাখুন এক্সপ্রেস বাংলার পর্দায়।